দর্শক শ্রোতা, বিপ্লবের অতিথি অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাই। আমাদের আজকের অতিথি মেহেরুন্নিসা, যিনি ক্যানবেরাতে সর্বাধিক পরিচিত নাসিম আপা নামে। বেশ পরিচিত উনি ক্যানবেরার যে বাংলাদেশি কমিউনিটি আছে তার মাঝে। পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং পরবর্তীতে মাস্টার্স করেছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। কর্মজীবনে নাসিম আপা অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে রিসার্চার হিসেবে কাজ করেছেন এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। নাসিম আপা প্রায় এক যুগ আগে উনার কর্মজীবন থেকে স্বেচ্ছায় অবসরে গেছেন। যদিও স্বেচ্ছায় অবসরে গেছেন, কিন্তু উনার কাজ কিন্তু থামেনি। উনি বিভিন্ন ধরনের অবৈতনিক বা সামাজিক কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রেখেছেন। দর্শক শ্রোতা, ক্যানবেরাতে বাংলা স্কুল নামের একটি স্কুল আছে, যারা গত ৩০ বছরের অধিক সময় ধরে ক্যানবেরাতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বাচ্চাদের বাংলা শেখান। নাসিম আপা বর্তমানে সেই স্কুলের অধ্যক্ষ। আমরা আজ আলোচনা করব ওনার সঙ্গে এই ক্যানবেরা স্কুল নিয়ে এবং ক্যানবেরা বাংলা স্কুল নিয়ে। নাসিম আপা, বিপ্লবের অতিথি অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনার শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানবেন। এই যে বাংলা স্কুল ক্যানবেরাতে, এটার আপনি মূল কর্ণধার বলা যায়, আপনি অধ্যক্ষ। এই ব্যাপারে কিছু বলবেন? কবে প্রতিষ্ঠা হয়েছে এবং আপনারা কি করেন? আসসালামু আলাইকুম। প্রথমে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বাংলা স্কুলের পক্ষ থেকে আমাদেরকে এই এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, অবশ্যই বাংলা স্কুল সম্পর্কে বলবো, কারণ এটা একটা ঐতিহ্যবাহী সংস্কৃতি আমরা ধরে রাখার চেষ্টা করছি। ৮০ দশকের মাঝামাঝিতে ক্যানবেরাতে একটা স্কুল ছিল, কিন্তু ছিল বেশ কিছুদিন চলার পরে স্কুলটা আর কন্টিনিউ করে নাই, চলে নাই। এই জন্য তখন এখানে বাঙালিদের সংখ্যা খুবই কম ছিল। মনে করেন হাতে গোনা ৭-৮টা ফ্যামিলি। তাই? জি, ১৯৮৪ সালের কথা বলছি। তো তখন দেখা গেল বাচ্চারা কিছুদিন পড়াশোনা করার পরে আস্তে আস্তে ডিমান্ড কমে গেল। তো চাহিদার স্বল্পতার কারণে আমাদের স্কুলটা বন্ধ হয়ে যায়। এখন যে বাংলা স্কুলটা আপনারা দেখছেন, এটা প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯২ সালে। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের জিল্লুর রহমান ভাই। জিল্লুর রহমান ভাই বেশ সফলভাবে এই কর্ম সম্পাদন করে এসেছেন। ২০২০ সাল পর্যন্ত উনি অধ্যক্ষ ছিলেন এবং প্রতিষ্ঠাতা ছিলেন। তো উনি এরপরে বাংলা স্কুলটা উনি নামকরণ করেন। এটা মনে করেন ইংরেজিতে এটার নামটা হচ্ছে যে বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল স্কুল ক্যানবেরা। তো তার মানে হচ্ছে যে বাংলা ভাষা এবং সাংস্কৃতিক স্কুল ক্যানবেরা। স্কুলের শুরু থেকেই যখন বাচ্চারা আসে, আমরা সাধারণত বাচ্চাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন লেভেল অনুযায়ী প্লেস করি। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে জিল্লুর ভাই যখন এটা চালাচ্ছিলেন, এখানে একটা বিশেষ কথা বলে রাখা দরকার যে বাংলা স্কুল আমাদের বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশনের ছত্রছায়ায় চলে। ওটা আমরা আমব্রেলা বডি। বাংলা স্কুল কিন্তু একটা নট ফর প্রফিট অর্গানাইজেশন। আমাদের স্কুলের সময়সূচি হচ্ছে প্রতি শনিবার 10:30 থেকে 12:30, 2 ঘন্টা। আর এটা এসিটি গভর্নমেন্টের স্কুলের টার্ম অনুযায়ী চলে। যখন এসিটি গভর্নমেন্টের স্কুল বন্ধ হয়, আমাদের স্কুল আমরা বন্ধ রাখি, যাতে প্যারেন্টসরা একটু হলিডে নিতে পারে, বাচ্চাদের একটু ব্রেক হয়। তো স্কুলের এই ক্যানবেরাতে ঠিক বাংলা স্কুলের মতো আরও 42টা স্কুল আছে। 42টা কমিউনিটি ল্যাঙ্গুয়েজ স্কুল আছে, বিভিন্ন ভাষাভাষী স্কুল। তো এই স্কুলগুলা এর একটা পিক বডি আছে। পিক বডিটার নাম হচ্ছে এসিটি কমিউনিটি ল্যাঙ্গুয়েজ স্কুলস অ্যাসোসিয়েশন, সংক্ষেপে এসিটি সিএলএসএ। তো বাংলা স্কুল এই এসিটি সিএলএস এর অন্তর্ভুক্ত। বাংলা স্কুল এখন এসিটি সিএলএস এর সাথে অন্তর্ভুক্ত থাকার একটা বিশেষ সুবিধা যে এরা হচ্ছে মেইন ফান্ডিং বডি আমাদের। আপনি যেটা বললেন যে প্রথমে 1980 সালের দিকে একটা স্কুল ছিল, এবং আপনার সঙ্গে কথা বলে আমি আগে জানতে পেরেছি যে আপনার প্রায় 40 বছর ধরে
জি, আমরা 40 বছর হয়ে গেছে। তো তার মানে কি, মানে যখন 1984 সালে প্রথম স্কুলটা প্রতিষ্ঠিত হলো তখন আপনিও ওটার সঙ্গে ছিলেন? তখন স্কুল যখন প্রতিষ্ঠিত তখন স্কুলটা কন্টিনিউ করতেছিল, আমরা এসে দেখি। তো তখন আপনারা এসে দেখেন? তখন আমরা এসে দেখলাম। তো তখন মনে করেন যেসব বাচ্চারা এখনো ওইসব বাচ্চারা আছে ক্যানবেরাতে। তো তখন তো আমি পড়াশোনা করতাম, আমি ব্যস্ত ছিলাম, কিন্তু আমার হাজবেন্ড উনি ওটার ভেতরে জয়েন করেন। কারণ সবাই তখন ওকে বললো যে আফজাল তুমি তো ফ্রি আছো, তুমি একটু আমাদের সাথে কাজ করো। কয়েক বছর করার পরে ওটা মানে যেহেতু বাচ্চারা তখন কম ছিল, যেটা আমি বললাম যে 7-8টা ইমিগ্রেন্ট ফ্যামিলি ছিল, আর হাই কমিশনের কিছু লোক আর 7-8টা স্টুডেন্ট। 1984 সালে বাংলাদেশের মানে বাংলাদেশি বসবাসরত ক্যানবেরাতে এইটাই হলো তাদের প্রতিচ্ছবি। 7টা পরিবার ইমিগ্রেন্ট, 7-8 জন হাই কমিশন স্টাফ, আর আমরা যারা স্টুডেন্ট ছিলাম এরকম 7-8টা ফ্যামিলি। এই যে আপনারা স্কুলটা প্রতিষ্ঠা করলেন, মানে প্রথম একবার প্রতিষ্ঠা করলেন 1980-র দিকে, তারপর আবার 1990-এর দিকে, তা আপনাদের উদ্দেশ্যটা কি? কেন স্কুলটা কেন প্রতিষ্ঠা করলেন? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন। স্কুলের মেইন যেটা আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই প্রজন্মকে আমরা চাই যে ওরা বাংলা শিখুক, বাংলা ভাষায় যদি ওরা আমাদের সাথে কথা বলতে পারে, এবং যেহেতু আমরা মানে পরিচিত দিতে চাই বাঙালি হিসাবে, এটা মেইন উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চারা বাংলা ভাষায় কথা বলতে পারবে। ক্যানবেরা এবং এর পার্শ্ববর্তী যে কুইনবিয়ান আছে ওখান থেকেও বাচ্চারা আসে। তো তার মানে একটা মোটামুটি একটা ভালো ফোকাস আছে যে ক্যানবেরা এবং পার্শ্ববর্তী এলাকার বাচ্চাদেরকে আমরা বাংলা ভাষা এবং আমাদের সংস্কৃতি সম্পর্কে অবগত রাখতে চাই, যেন ভুলে না দেয় ওদের হেরিটেজটা। তো আপনারা যেটা করছেন যে আপনাদের উদ্দেশ্য হচ্ছে ওদেরকে বাংলা ভাষা এবং আমাদের যে কৃষ্টি বা সংস্কৃতি ওটা নিয়ে ওদেরকে জানানো, অবগত। তো এই জিনিসটার ফলে মানে আপনারা কি কোনো চেঞ্জ দেখতে পান? যেমন ওরা থাকছে অস্ট্রেলিয়াতে, মানে ওরা যখন স্কুলে যাচ্ছে বা মানে ওদের বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলছে, ওটা অস্ট্রেলিয়ান একটা কালচার, এবং এখানে পড়ছে মানে আপনাদের স্কুলে পড়ছে বাংলা কালচার। তো দুটার মধ্যে কি কোনো কনফ্লিক্টিং কিছু দেখা যায়? আমার মনে হয় এখানে কনফ্লিক্টের বদলে এটা সম্পৃক্ত করে, যেটা বলা যেতে পারে বাংলায়। ঠিক আছে, কেন বলছি এই কথাটা? দেখা যাচ্ছে যে রিসার্চে দেখা যায়, কারণ স্কুল যখন 2020 সালের পরে যখন আমাকে প্রিন্সিপাল হিসেবে জিলুর ভাই খুব রিকোয়েস্ট করলেন এবং আমি ওই দায়িত্বটা যখন নিই, তখন আমি এটা সম্পর্কে একটু রিসার্চ করার চেষ্টা করলাম যে আমরা কেন এটা করতেছি। তো রিসার্চে দেখা যায় যে যেসব বাচ্চারা বাইল্যাঙ্গুয়াল অথবা মাল্টিল্যাঙ্গুয়াল, তার মানে হচ্ছে 2টা ভাষা অথবা 2-এর বেশি ভাষা যে বাচ্চারা কথা বলে, ওরা কিন্তু খুব স্মার্ট হয়। ওদের ক্রিয়েটিভিটি বেশি থাকে, প্রবলেম সলভিং, মাল্টিটাস্কিং, এই সবগুলো জিনিসে ওরা এত বেশি ফোকাস করতে পারে যে মনোল্যাঙ্গুয়েজ যারা মানে একটা ভাষায় যারা কথা বলে তাদের থেকে ওরা অনেক স্মার্ট হয়। তো দেখা যাচ্ছে যে আপনি যেটা প্রশ্নটা করছেন, প্রশ্নটা খুবই রেলেভেন্ট। এই জন্য যে আমরা যেসব বাচ্চাদেরকে পড়াই, বাচ্চাদেরকে আপনি দেখলে বুঝতে পারবেন ওরা যখন আমাদের সাথে কথা বলে ওরা কিন্তু খুব সহজেই বাংলাতে ওদের সব টোনটা চেঞ্জ করে ফেলে। আমরা একটা কথা জিজ্ঞেস করলে ওরা আমাদেরকে কখনোই থ্যাংক ইউ বলে না, ওরা বলে ধন্যবাদ। আমি মনে করি যে এটা একটা বিশেষ অ্যাচিভমেন্ট, কারণ এই বাংলা স্কুলে আসার কারণেই ওরা এটা বুঝতে পারছে যে আমাদেরকে দেখলে ওরা বুঝে যে ওরা আমরা বাঙালি, তাই ওরা তখন আমাদেরকে সম্পূর্ণ চেষ্টা করে বাংলায় কথা বলার। মানে যতক্ষণ স্কুলে থাকে, যে 2 ঘন্টা আপনারা পড়াচ্ছেন শনিবার, ততক্ষণ পুরোটাই ওরা বাংলায় কনভারসেশন করে। আপনি বাইরে যখন কার পার্কে ওদেরকে দেখবেন, সালাম দেবেন, কেমন আছো জিজ্ঞেস করবেন, ওরা ঠিক বাংলায় জবাব দেওয়ার চেষ্টা করে। বেশ ভালো। তো আপনাদের স্কুলে আপনাদের পাঠ্যক্রমগুলো কি কি, আপনারা কি কি কভার করেন? আমাদের শিক্ষার্থীদেরকে আমরা 3টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে বিগিনার, প্রারম্ভিক, আর একটা ইন্টারমিডিয়েট, মনে করেন মধ্যবর্তী, আর একটা হচ্ছে অ্যাডভান্স। তার মানে হচ্ছে ওরা বেশ অগ্রবর্তী ভাগ। তো 3টা ভাগের ভিতরে যখন বাচ্চারা আমাদের কাছে আসে, কিভাবে করেন? ভাগটা করি তাদের স্কিলের উপরে ভিত্তি করে। কোনো টেস্ট বা? হ্যাঁ, আমরা অবশ্যই একটা ছোট একটা টেস্ট নেই। আমাদের ডেজিগনেটেড টিচার আছে, 2জন টিচার আছে, ওরা খুবই ভালো। তো ওরা করে কি বাচ্চাদেরকে মানে একটা খুব সামান্য একটা মৌলিক একটা টেস্ট নেয়। তো এই
এই পদ্ধতির মাধ্যমে আমরা বুঝতে পারি যে বাচ্চাকে আমরা কি বিগিনারে দিব অথবা মধ্যবর্তীতে দিব নাকি অ্যাডভান্সে দিব। তবে দেখা গেছে যে বেশিরভাগ বাচ্চারা যেহেতু আমাদের সাথে খুব ছোট থেকে শুরু করে ওরা বিগিনার থাকে, প্রারম্ভিক পর্যায়ে ওরা থাকে। তারপরে আস্তে আস্তে যখন মনে করেন যে নর্মাল স্কুলে যখন ওরা ক্লাস 10 পর্যন্ত যায়, দেখবেন যে ওরা একটা বাংলা বই ওরা পড়তে পারে, শব্দাক্ষর লিখতে পারে। হ্যাঁ, তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে পাঠ্যক্রমের মেইন উদ্দেশ্য এই 3টা যে আমরা গ্রুপ আছে তার ভিতরে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ওদেরকে প্রথমেই কথোপকথন শেখানো, যে ওরা আমাদের সাথে বাংলা ইন্টারাক্ট করুক, বাংলায় কথা বলুক, নাম্বার 1। তারপরে আমরা ওদেরকে চেষ্টা করি বর্ণমালা শেখাতে, যাতে বর্ণমালা অ আ ক খ গুলো ওরা দেখে বুঝতে পারে। হ্যাঁ, তো তারপরে আমরা চেষ্টা করি শব্দ শেখাতে। শব্দের পরে যেমন আমরা শেখাই যুক্তাক্ষর, ঠিক আছে, যেমন বাংলা তো ভাওয়ালটা চেঞ্জ হয়ে যায়, ইংরেজিতে ওটা চেঞ্জ হয় না, পাশাপাশি থাকে, কিন্তু বাংলা তো ওটার সম্পূর্ণ রূপটা চেঞ্জ হয়। তো এটা কিভাবে হয় ওইটা আমরা ওদেরকে বোঝাতে চেষ্টা করি, যাতে ওরা বুঝতে পারে যে যখন আ হয় তখন আটা কিভাবে বসে, যখন ই হয় তখন ইটা কোন দিকে বসে, সামনের দিকে বসে নাকি পিছন দিকে বসে। এইভাবে আস্তে আস্তে করে আমরা ওদেরকে স্কিল আপ করি। তো তাতে দেখা যায় যে ওরা বাচ্চারা বেশ আগ্রহ নিয়ে ওটা শিখে। এবং আরেকটা হচ্ছে যে যখন আমরা আরেকটু উপরের পর্যায়ে যাই তখন আমরা চেষ্টা করি ওদেরকে যে ওরা নিজেরা দেখে দেখে একটা বই পড়ুক। এবং আমাদের বাচ্চা আছে এখন যারা বাংলাদেশে মনে করেন আমার বই মনে হয় বইগুলোর নাম প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, আমাদের বাচ্চারা আছে ওরা দ্বিতীয় শ্রেণীর বই খুব ভালো মতো পড়তে পারে, প্রশ্ন উত্তরে জবাব দিতে পারে, এবং প্রশ্নগুলো ওদেরকে সামনে দিলে ওরা লিখে দিতে পারে আপনাকে উত্তর। তার মানে আপনি যেটা বলছেন যে আপনারা প্রথমত শব্দ ওদেরকে শেখান, তারপরে ধরেন বিভিন্ন কিভাবে লিখতে হয় বা এই ইয়েতে আপনারা কি বাংলাদেশে যে পাঠ্যক্রমগুলো যে বইগুলো ফলো করে ওটাই এখানে ইউজ করেন নাকি? আমরা যেটা করি এক্ষেত্রে বলা দরকার যে বাংলাদেশ হাই কমিশন আমাদেরকে সাহায্য করে, আমাদের বই আনার ব্যাপারে ওনারা বই এনে দেন। তো আর দেশ থেকে আমার নিজস্ব ব্যক্তিগত কিছু সোর্স আছে, ওখান থেকে কিছু বই পাই আমরা। তো আমরা যেটা করি আসলে বইয়ের প্রেক্ষাপটটা একদম আমাদের মতো কিন্তু না। যেমন ধরেন আমরা যদি ওদেরকে শেখাতে পারি কতে ক্যাঙ্গারু, হ্যাঁ, ইনস্টেড অফ কতে কলা, বাসায় গেলে বেশিরভাগ বাচ্চা দেখা যাবে যে ব্যানানাই বলতেছে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করতেছি যে অস্ট্রেলিয়ার সাথে রিজেম্বল কি আছে। তো আমরা চেষ্টা করতেছি এখন যেমন ওদেরকে আমরা বলি কতে কি ক্যাঙ্গারু, আচ্ছা ওরা খুব সহজে মনে রাখতে পারে যে ক্যাঙ্গারু ক দিয়ে শুরু হচ্ছে, কারণ এটা আশেপাশে এক্স্যাক্টলি, এবং এই পরিবেশেই ওরা এটা দেখতেছে। যে বাংলাদেশের বইটা আমরা ফলো করি ঠিকই, কিন্তু আমরা টিচাররা আমরা একটু নিজের একটু গবেষণা করি, আমরা এর ভিতরে নিজেদের রিসার্চটাকে এমপ্লয় করি যাতে বাচ্চারা মনে রাখতে পারে এবং বাচ্চাদের একটা দীর্ঘমেয়াদী একটা প্রভাব ওদের লাইফে থাকে। এই জন্য এইটাই আমরা চেষ্টা করছি। এবং এর ফলে আপনারা যেমন দেখেন যে যদি দেখেন যে বাচ্চারা পড়াশোনা করে আপনাদের স্কুলে যখন একটা পর্যায়ে শেষ করে, এরপরে কি ওরা এটা কন্টিনিউ করতে থাকে? আমি জানি যেমন কয়েকটা বাচ্চা আছে আমাদের কমিউনিটির বাচ্চা, ওরা এখন গল্পের বইটাও পড়তে পারে। সাধারণত আমাদের সাথে দেখা হলে তো অবশ্যই আমাদের সাথে কথা বাংলাই বলে, কিন্তু এই যে মনে করেন আমাদের আসলে বাচ্চার যে গ্রুপটা আমাদের সাথে থাকে ইয়ার 10 পর্যন্ত ওরা থাকে। কারণ ইয়ার 10-এর পরে ওদের অনেক পড়াশোনার চাপ হয়ে যায়, তখন আর বাংলার প্রতি এত বেশি ওরা ফোকাস করতে পারে না। কিন্তু যে কয়জন বাচ্চারা আসে আলহামদুলিল্লাহ এইটুক সময়ের ভিতরে ওরা কিন্তু ওই পর্যায়ে যায়, একটা বই দেখলে ওরা মিলায় পড়তে পারে। যেমন আমাদের ভাষা বা সংস্কৃতিতে যেটা আছে যে আবৃত্তি বা গান বা নাচ, হ্যাঁ নাচের কথা বাদ দিলাম কারণ এটা একটু ডিফারেন্ট, বাট একটা ছড়া বা গান করা ওগুলোর ব্যাপারে কি আপনারা কোনো ধরনের ওদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন? হ্যাঁ অবশ্যই। যেটা আপনাকে একটু আগেই বললাম যে বাংলা স্কুল হচ্ছে এসিটি সিএলএস এর যে পিক বডি আছে তার অন্তর্ভুক্ত। এসিটি সিএলএস এর বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়, বিভিন্ন সময়ে সারা বছরে বেশ কয়েকটা প্রোগ্রাম হয়। তখন আমরা চেষ্টা করি তাদেরকে তৈরি করতে। কিভাবে তৈরি করি? আমরা ওদেরকে বলি যে হয়তো বেশিরভাগ সময় দেখা যায় যে ওরা হয়তো বা দলীয় গান করে। দলীয় গানটা আমরা আমাদের সবাই মাধ্যমে শেখানোর চেষ্টা করি, দলীয় গান, আবৃত্তি। আরেকটা যেটা আমরা করি যে বাচ্চাদেরকে বলি যে তোমরা বাংলাদেশের উপরে পোস্টার করো। যেমন গত অনুষ্ঠানে ওরা ওই বাংলাদেশের একটা টেবিল ছিল, আমাদের একটা টেবিল দেওয়া হয়েছিল, আমরা বাচ্চাদের তৈরি বিভিন্ন জিনিস ওখানে ডিসপ্লে করলাম। তার মধ্যে যেমন ছোট্ট একটা বাচ্চা 4 বছরের, সে একটা তৈরি করছে শহীদ মিনার। অবভিয়াসলি বাচ্চা, ছোট বাচ্চা, 4 বছরের বাচ্চা তত বুঝে না, কিন্তু
আমরা তাকে সাহায্য করলাম যে তুমি বর্ণমালাগুলা ফুলের একটা ছোট ছোট ফুলের ভিতরে রাখো। তো সে স্বরে ও স্বরে পুরা বর্ণমালা স্বরবর্ণগুলা সেই শহীদ মিনারের নিচে যেভাবে ফুল থাকে ওইভাবে সে ফুল দিয়ে ওইটাকে সাজালো। আচ্ছা, যেমন এটা তো ACL, ACT, CLS এর যে অনুষ্ঠান বা আমাদের জাতীয় জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিন আছে, যেমন বিজয় দিবস বা স্বাধীনতা দিবস বা পহেলা বৈশাখ বা 21শে ফেব্রুয়ারি, ওই অনুযায়ী আপনারা কি আমরা ওগুলাও পালন করি। ভেরি গুড। আপনারা আমাদের বাংলা স্কুলের একটা ওয়েবসাইট আছে, ওইখানে যদি যান প্রচুর ছবি দেখতে পাবেন। আচ্ছা, আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি, আমরা বিজয় দিবস পালন করি, আমরা পিঠা উৎসব করি, তারপরে কিছুদিন আগে যেমন ঈদের অনুষ্ঠান হয়েছে। আচ্ছা, ঈদের অনুষ্ঠানে বাচ্চাদেরকে আমরা ভাগ্যক্রমে একজন প্যারেন্ট, একজন বাবা, উনি ভালো গান গাইতে পারেন, উনি একসময় দেশে মনে হয় কোনো একটা ব্যান্ডে গান গাইতেন। আচ্ছা, সুন্দর করে বাচ্চাদেরকে গান শেখানো। হ্যাঁ, এবং বাচ্চারা অনেক খুশি করে গানটা গাইছে। যে সৈয়দ আব্দুল হাদির মনে হয় গানটা, ঈদের পালকি চড়ে আসবে সবার ঘরে, হ্যাঁ এলো খুশির ঈদ, ওই গানটা আপনারা দেখবেন আমাদের ওয়েবসাইটে। আচ্ছা আচ্ছা, বাচ্চারা অনেক খুশি হয় যখন আমরা এই সমস্ত অনুষ্ঠানগুলো করি। ওরা তখন বুঝতে পারে যে আমাদের হেরিটেজটা কত রিচ, এবং ওরা খুব অনেক আনন্দ করে এই সমস্ত আমাদের সাথে অংশগ্রহণ করে। এটা কি আপনারা আপনাদের নিজস্ব যে বাংলা স্কুল ওই সার্কেলেই করেন নাকি ইটস ওপেন ফর অল? আমরা এখন পর্যন্ত আমাদের স্কুলেই করি। আচ্ছা, এইটা মনে করেন যদি যেহেতু আমরা কি বলে ব্যাকের একটা আমব্রেলা অর্গানাইজেশন, জিলুর ভাই থাকতে উনি অনেক বড় পরিসরের জিনিস করতেন। কিন্তু আমরা মনে করি 2020-এর পরে, যেহেতু এই গত 3-4 বছরের মাঝখানে কোভিড গেল অনেকদিন, আমরা এরকম বড় আকারে তেমন কিছু করতে পারিনি। এটার শর্টকামের একটা মেইন কারণ হচ্ছে নাম্বার 1 ফান্ডিং। অবভিয়াসলি আমাদের অনেক টাকা পয়সার দরকার, বড় করে করতে গেলে বড় পরিসর জায়গার দরকার, তারপরে মনে করেন যে কেটারিং করতে হবে। তো এইসব কারণে এখন পর্যন্ত গত 2-3 বছর যে আমরা ফেস টু ফেস যখন স্কুল করা শুরু করছি, যখন 2020-21 বেশ অনেকদিন আমাদের কিন্তু আমরা অনলাইনে করছি, শুধু অনলাইনে। এবং অনেক প্যারেন্টসরা অনলাইনটা প্রেফার করছে। এই জন্য যে ওদেরকে ড্রাইভ করে আসতে হয় নাই, বাচ্চাদেরকে একটা, আর বাচ্চারা তখন সব ডিভাইস জানে, বাচ্চাদেরকে ডিভাইস একটা দিয়ে দিল, ওরা বাচ্চারা বসলো আমাদের সাথে। তখন আমাদের বেশ ভালো বাচ্চা ছিল। যখন আমরা আবার ফেস টু ফেস শুরু করলাম কিছু কমে গেছে, বাট আলহামদুলিল্লাহ এখন অনেক প্যারেন্টসরা আগ্রহী এবং অনেক বাচ্চারাই আসে আমাদের স্কুলে। আচ্ছা, এনরোল করা আছে মনে করেন প্রায় 40টা বাচ্চা। আচ্ছা, এবং প্রতি শনিবারে আপনি 15 থেকে 20টা বাচ্চা রেগুলার আসে। আচ্ছা, তো আমাদের অ্যাটেন্ডেন্সটাও ভালো, বেশ ভালো। আচ্ছা, আপনাদের স্কুলের যারা শিক্ষকতার সঙ্গে জড়িত কতজন এরকম আছেন শিক্ষক? আমাদের শিক্ষক নাই, আমরা সবাই শিক্ষিকা। তাই? জি। জেন্ডার ইকুয়ালিটি এখানে কাজ করছে না? না, জি কাজ করছে না। 2-1জনকে রিকোয়েস্ট করা, অনেক রিকোয়েস্ট করছিলাম, তারা হয়তোবা নানান ব্যস্ততার কারণে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা 9 জন শিক্ষিকা, আমি সহ 9 জন। আচ্ছা, 9 জনই বেশিরভাগেরই বেশ ছোট বাচ্চা ডিল করার অনেক অভিজ্ঞতা আছে। প্রফেশনাল লাইফে ওরা হয়তো কেউ চাইল্ড কেয়ারে কাজ করে, কেউ আর্লি চাইল্ডহুডে কাজ করে, কেউ হয়তো স্কুল টিচার। এইভাবে করে আমাদের 9 জন টিচার আছে। কিন্তু আমাদের প্রশাসনিকে আরো 3 জন ভাইয়া আছে। সাগর ভাইয়া হচ্ছেন ভাইস প্রিন্সিপাল, কি বলে উপাধ্যক্ষ। আচ্ছা, ঠিক আছে। আর কোষাধ্যক্ষ ট্রেজারার মিলন ভাইয়া। আচ্ছা। আর অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করেন মাহবুব ভাইয়া। তো ওনারা দৌড়াদৌড়ির কাজ যা আছে ওনারা সব করেন সবসময়। আপনি অবাক হয়ে যাবেন, ইটস এ ভেরি গুড টিম। আমাদের টিম এত আমাদের কোহেশনটা এত বেশি, এত স্ট্রং। আমরা সবাইকে সাপোর্ট করি, এবং আমরা যারা টিচিং করতেছি, সত্যি কথা বলতে কি, টিচিংটাই আমার পছন্দনীয় ছিল। আমি কোনোদিন চিন্তা করি নাই যে বাংলা স্কুলে আমি প্রিন্সিপাল হব বা আমি হইতে চাই, আমার কখনোই কোনো ইচ্ছা ছিল না। কিন্তু জিলু ভাই যখন 2020 সালে অনেক অসুস্থ হয়ে গেলেন, অনেক কেউ ছিল, আমি অনেকের কথা ওনাকে বলছি, ভাইয়া শুধু আমাকে বলছে, নাসিম আমি কাউকে চাই না, আমি তোমাকে চাই। আচ্ছা, অনেকবার। তো তখন এই রিকোয়েস্টটা আমি আর ভাবলাম যে বাংলা স্কুলে আমি প্রায় 1 যুগের উপরে কাজ করতেছি, উনি যদি এইভাবে রিকোয়েস্ট করেন তাহলে এটা পিছনে ওনার জেনুইনলি একটা ইনটিউশন কাজ করতেছে যে আমি হয়তো করতে পারবো কাজটা। তো তখন আলহামদুলিল্লাহ তখনই রাজি হলাম যে আচ্ছা ঠিক আছে। তো 2020-এর পরে মনে করেন এই 2024 4 বছর, কিন্তু এর মাঝখানে বেশ অনেকদিন তো আমরা অনলাইনে ক্লাস করতে হয়েছে। আপনি যেটা বললেন যে আপনি শিক্ষকতাটাই বেশি পছন্দ করেন, কারণ
আপনি যেই দায়িত্বে আছেন দায়িত্ব অনেক, জি, অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনিক কাজ প্রচুর। হ্যাঁ, তারপরেও মানে আপনি এটাকে শুধু কি জিল্লুর ভাইয়ের অনুরোধেই এটা নিলেন নাকি আরো কিছু ছিল? সত্যি কথা বলতে কি হয়তো আমার ভিতরেও একটা ইনস্টিংক্ট কাজ করছে। যেমন ধরেন এই যে ফান্ডিং অ্যাপ্লিকেশনগুলো, অবাক হয়ে যাবেন, এই বছর আমরা আলহামদুলিল্লাহ কেন্দ্রীয় সরকারের একটা বিরাট বাজেট পেয়েছি কিন্তু। দ্যাটস গুড। এবং পুরাটা কাজ আমার নিজের হাতে করছি, অবশ্য আমার অ্যাসিস্ট্যান্ট সাগর ভাইয়া সবসময় আমাকে হেল্প করেন। হ্যাঁ, তো এই যে একটা বড় একটা ফান্ডিং আমরা পেলাম, এই ফান্ডিংটা কিন্তু আমাদের জন্য খুবই দরকার, খুবই দরকার। কেন? আমাদের স্কুলটা সম্পূর্ণ ফ্রি, আমরা প্যারেন্টসের থেকে একটা পয়সাও নিই না। ইভেন তাদেরকে আমরা বলি না যে বই কিনতে হবে, বাচ্চাদেরকে আমরা খাতা দেই, বাচ্চাদেরকে আমরা পেন্সিল দেই, ইরেজার দেই, একটা ব্যাগ দিই, যাতে জিনিসটা অর্গানাইজভাবে বাচ্চারা আমাদের খুশি করে আসে যে এই জিনিসগুলো সে বাংলা স্কুল থেকে পাইল, তাই না? তো একটা খাতা যখন থাকে আর কোনো অসুবিধা নেই, সে আসে লিখতে শুরু করে, আমরা বলি তোমার নাম লেখো, প্রথমে যেটাই পারো, বাংলা ইংরেজি যেটাই পারো। তো এইতে করে দেখা গেছে কি, মনে করেন এই বছরের আগে আমাদের অর্থনৈতিক সংকট অনেক ছিল, কারণ এসিটি সিএলএসএ হচ্ছে এসিটি গভর্নমেন্টের, এবং এই যে ফান্ডটা আমরা পেতাম গত বছর আমরা শুধুমাত্র ভাড়া দেওয়ার মতো আমাদের অবস্থা ছিল। এর মাঝখানে কিন্তু আমরা বাচ্চাদেরকে একটু স্ন্যাক্স দেই, একটা জুস বোতল দেই, তারপরে অনেক সময় চকলেট দেই। তো দেখা যায় এই খরচগুলা ঠিক একদম বেয়ার মিনিমাম ছিল আমাদের জন্য, বেয়ার মিনিমাম। তো সরকার সমস্ত আমাদের রিভিউ করার পরে ওরা আমাদেরকে ফান্ডটা বাড়িয়ে দিয়েছে এবার। তাতে করে আমাদের ভাড়া দিতে সুবিধা। একটা স্কুল ভাড়া, যদি আমাদের একটা স্কুল ভাড়া দিতে না হতো তাহলে কিন্তু আমাদের অনেক টাকা সেভ হয়ে যায়। কিন্তু প্রত্যেকটার সময় আমরা কি করি, আমরা যেমন এসিটির একটা গভর্নমেন্ট স্কুল ভাড়া নিই, একটা রুম ভাড়া নিই ওদের। সো এই রুমটা যখন আমাদের ভাড়া নেওয়া হয়, ওরা অবশ্য আমাদের খুব সাবসিডাইজ রেটে দেয়, কিন্তু তারপরেও মনে করেন প্রত্যেক টার্মের শেষে দেখা যায় $200-300 তো হবেই, একটা টার্মের একটা রেন্ট আসে। এই যে ভাড়াটা, এই ভাড়াটা কিন্তু আমরা কারো থেকে নিই না। আচ্ছা, ওটাই আমি চিন্তা করছিলাম যে একটা স্কুল চালানো মানে এই যে আপনি যেটা বললেন যে স্টেশনারি, তারপর স্ন্যাক্স, তারপর ভাড়া, তারপর বিভিন্ন অ্যাডমিন কস্ট তো আছে, যেমন আপনাদের হয়তো প্রিন্ট করতে হচ্ছে বা ইয়ে করতে হচ্ছে, বা একটা ওদেরকে একটা ব্যাগ দিচ্ছেন। তো এই মানে আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে আপনারা এই জিনিসটাকে সামাল দিতে পারেন। জি, মনে হয় আল্লাহর অশেষ রহমত যে আমাদেরও অনেক ধৈর্য আছে। অনেক সময় দেখা গেছে যে গত বছর এটা হয়েছিল মেইনলি, তার আগের বছরও যেমন আমরা যেমন ধরেন আমি কথার কথা $100 একটা শপিং করলাম, ঠিক আছে, যেগুলো বাচ্চাদের লাগবে। অনেক সময় দেখা গেছে আমরা অপেক্ষা করতাম যে পরের বছর ফান্ডিং আসলে তখন সেখান থেকে আমরা টাকাটা নিতাম। আচ্ছা, আই সি। তার মানে আপনাদের কন্ট্রিবিউশন ওখানে আছে। হ্যাঁ, অনেক অনেক। ওটাই আমি জানতে চাচ্ছিলাম। জি, টিচাররা অনেক সময় $15-20 যদি কিছু কিনে, ওরা কখনো কিন্তু আর চার্জ করতে চায় না। তো এখন আমি সবাইকে এনকারেজ করি যে না, ঠিক আছে, ভবিষ্যতে যখন দেওয়ার দিয়ে দেবেন, সমস্যা নাই, কিন্তু মাঝে মাঝে আমাদেরকে ডকেটগুলো দিয়ে দেবেন। আচ্ছা, আপনারা কি যেমন এখানে অস্ট্রেলিয়াতে যেটা খুব পরিচিত যে ফান্ড রেজিং ইভেন্ট, মানে বিভিন্ন ধরনের যেমন ধরেন সসেজ সিজল বা ওরকম করে যে ফান্ড রেজ করার একটা ব্যাপার, ওরকম কিছু কি আপনারা করেন বা ওরকম কোনো চিন্তাভাবনা কি আপনাদের আছে? আমাদের এক সময় আমরা এটা নিয়ে চিন্তা করছিলাম, কিন্তু আমাদের বাংলা স্কুলটা আসলে পরিসরটা খুব সীমিত, ঠিক আছে, পরিসরটা এত সীমিত, এটার পিছনে যেই কাজ সেটা সবাইকে কমিট করা একটু ডিফিকাল্ট। মনে করেন আমরা টিচার যদি 9 জন হই আর 3 জন হচ্ছে আমাদের অ্যাডমিন সাপোর্ট, এই 12 জন, ঠিক আছে, এই 12 জন মিলে এত বড় একটা প্ল্যানিং করা ইটস ভেরি ডিফিকাল্ট। যেটা আমরা হয়তো বা করতে পারি কোনো এক সময় বাংলা স্কুলে এসে একটা স্টল দিতে পারি যখন ব্যাক কিছু একটা করতেছে, এরকম আমরা একটা কিছু একটা করতে পারি। কিন্তু যেটা এই বছর হয়েছে ভাইয়া, ইটস রিয়েলি ফ্যাবুলাস যে কেন্দ্রীয় সরকার আমাদেরকে বেশ অনেকটা ফান্ডিং দিচ্ছে। আপনি একটা কথা চিন্তা করতে পারবেন না যে আমাদের টিচাররা কিন্তু তেমন কিছুই পাই না আমরা, ঠিক আছে, একটা যে তাদেরকে আমরা গিফট দিব সেটাও আমরা অ্যাফোর্ড করতে পারি না, আমাদের মানে বাজেট এত সীমিত। কিন্তু এই বছর আমি সবাইকে বলছি যে না, এবার আমাদের বাজেট আসছে, এবার আমরা ভালো করে করবো। কারণ আমি এসিটিতে মনে করেন ক্যানবেরাতে আমি অন্য আরেকটা স্কুলের সাথে জড়িত, হ্যাঁ, ওইটা আরবিক স্কুল। আচ্ছা,
আমি ওদেরকে দেখে আমি অবাক হয়ে যাই। সবসময় প্রত্যেক টার্মের শেষে টিচারদেরকে গিফট, টিচারদেরকে সার্টিফিকেট, টিচারদেরকে গিফট ভাউচার, বুঝছেন। বাট আমি আমার নিজের থেকে আমার বাংলা স্কুল যে আমার নিজের এত প্রাণের একটা স্কুল, আমি এখন পর্যন্ত এটা অ্যাফোর্ড করতে পারিনি। হয়তো আমার যেটা মনে হয় যে আপনি যেহেতু কেন্দ্রীয় সরকারে ছিলেন, ফলে এখানকার বাজেটিং কীভাবে কাজ করে ওটার ব্যাপারে আপনার একটু ধারণা আছে। ওই স্কিলটাকে কাজে লাগিয়ে আমার মনে হয় আপনি সিকিউর করতে পেরেছেন। উই আর ভেরি হোপফুল যে আমার মনে হচ্ছে যে আপনি ভবিষ্যতে এটাকে আরো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, বাংলা স্কুল তো অনেকদিন হয়ে গেল, প্রায় 30 বছরের উপরে হয়ে গেল। তো আপনি ভবিষ্যতে এটাকে কোথায় নিয়ে যেতে চান? আপনার পরিকল্পনাটা কি? খুবই ভালো একটা প্রশ্ন করছেন ভাইয়া, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ এই জন্য যে আমাদের একটা দূরদৃষ্টি আছে। আচ্ছা, আমাদের দূরদৃষ্টিটা মেইন যেটা হচ্ছে সেটা হলো যে আমরা চাই আমাদের বাচ্চারা, আমরা কিন্তু এই যে পিঠা উৎসব মনে করেন 21 ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস, বিজয় দিবস, কেন? সো এইটার একটা মতো বিরাট একটা মানে আমাদের চিন্তাধারার অংশ যে অবভিয়াসলি ওরা যখন এখানে বড় হচ্ছে, ওরা তো অজি কিডস, তাই না? অস্ট্রেলিয়াতে বড় হচ্ছে, অজি হিসাবে বড় হচ্ছে, কিন্তু ওরা যেন ভুলে না যায় যে ওদের একটা শিকড় আছে, ওদের শিকড়টা কোথায়। এবং আমাদের যে হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য, এই স্মৃতি, এই সমস্ত জিনিস ওরা যেন ধারণ করে। ওরা নাম্বার ওয়ান, আমরা চাই যে ওরা আমাদের সাথে বাংলায় কথা বলবে, ঠিক আছে? এখন যেটা আমি মনে করি যে এই লেভেলটা আমরা সফলকাম হয়ে গেছি। আচ্ছা, পুরনো বাচ্চারাও আমাদেরকে দেখলে আসে বাংলায় কথা বলে, হ্যাঁ, কখনোই বলবে না যে আন্টি হাউ আর ইউ, বলবে আন্টি কেমন আছেন, সালাম দিবে। যেগুলো আমরা ম্যানার্সগুলো আমরা ওদেরকে শেখাই। তো তাতে করে দেখা যাচ্ছে যে আমাদের যে পরবর্তী প্রজন্ম, আমি আগে আপনাকে বলেছিলাম যে রিসার্চের মাধ্যমে দেখা যাচ্ছে যে বাইল্যাঙ্গুয়াল অথবা মাল্টিল্যাঙ্গুয়াল আমাদের কিছু কিছু বাচ্চা আছে, অন্তত একটা আমি বলতে পারি যে 3টা ভাষা তার, বাংলা, ইংরেজি, আরবিক। বিকজ বাবা বাঙালি, মা আরবিক ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে? তো তাতে করে সে কি হয়, যখন বাইরে কেউ একটা কথা বলে সে কিন্তু বুঝতে পারে। হঠাৎ করে সে জিজ্ঞেস করবে ও কি বাংলা বললো? অনেক সময় হিন্দিতে ওরা চলো বলে, he didn't say let's go, he said চলো। বাংলা, is he talking in বাংলা? সো এই যে জিনিসটা পট করে পিক করা, এটা কিন্তু একমাত্র সম্ভব এই মাল্টিল্যাঙ্গুয়াল বাচ্চাদের মাধ্যমে, ঠিক আছে? তাহলে আমরা কি চাই? আমরা চাই যে এই যে হাজার বছরের ঐতিহ্য, এই সংস্কৃতি, এই কালচার ওরা ধরে রাখুক। এইটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, যেমন ধরেন অনেক বাচ্চারা যারা যদি বাংলায় কথা না বলে, ওরা যখন দেশে যায় ওদের অনেক কষ্ট হয়। এই যে এক্সটেন্ডেড ফ্যামিলির নানি দাদি, বিশেষ করে ওই পুরনো প্রজন্ম, ওনারা তো ইংরেজিতে কথা বলে না। তো এই সমস্ত বাচ্চারা যাতে আমাদের সাথে থাকতে থাকতে শিখে যায় যে না, কাউকে দেখলে বাচ্চা এটা বাংলায় করতে হবে, অন্তত ওখানে গিয়ে যেন যোগাযোগ করতে পারে। এই বন্ডিংটা রাখতে হবে কিভাবে? শুধুমাত্র ভাষার মাধ্যমেই তো সম্ভব, তাই না? আমি আমার নিজের দৃষ্টিতে আমি দেখছি যে ছোট একটা বাচ্চা, বুঝছেন, আমরা থাকে না অনেকের বাঙালির মধ্যেই অনেকের আছে, কারো স্পাউস হয়তো বা এই যে বললাম একটা বাঙালি ছেলে, তার বউ হচ্ছে আরবিক ব্যাকগ্রাউন্ডের, আবার সম্পূর্ণ অজি মাও আছে বাচ্চাদের। ছোট একটা বাচ্চা, বুঝছেন, আমাদের সাথে কথা বলতেছে, হঠাৎ করে যেই সাদা মহিলাটা আসলো, ওর সাথে ইংরেজি কথা বলা শুরু করলো। এই যে ওর ইনটিউশনটা, এটা কোথার থেকে আসলো? এই বাইল্যাঙ্গুয়ালিজমটা যদি ওর ভিতরে না থাকতো, ও কিন্তু এটা ডিফারেন্সিয়েট করতে পারতো না। তো যেটা হয়, অনেক বাচ্চারা দেশে গেলে খুব শাই হয়ে যায়, কথা বলে না। কারণটা কি? বাংলার চর্চাটা থাকে না। তো আমরা চাই যে আমাদের বাচ্চারা যেন এই জিনিসটা তাদের না ভোগে, যখন যেই পরিস্থিতিতে যাবে পট করে ওইটা পিক করতে পারবে। কেমন করে পারবে? যদি আমরা তাদেরকে এইভাবে ট্রেন আপ করি, তাই না? আমাদেরকে ট্রেনিং দিতে হবে যে না, ওকে দেখলে তুমি বাংলায় কথা বলবা, তোমার নাম কি এটা তুমি বলতে পারবা। হ্যাঁ, তারপরে যেমন ধরেন যখন দেশে যায় তখন এই যে আত্মীয় স্বজন, কাজিন, এদের সাথে যে মিশা কিভাবে সম্ভব? একমাত্র বাংলা ভাষার মাধ্যমে, তাই না? ভাষা এই যে একটা এমন বড় একটা মাধ্যম নিজেকে প্রকাশ করা এবং অন্যদের ফিলিংটাকে নিজের কাছে নেওয়া। তাই আমাদের মেইন উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য হচ্ছে যে তারা আমাদের সাথে বাংলা কথা বলবে, বাংলাটাকে ধরে রাখবে এবং এই যে তাদেরকে যে আমরা লেগেসিটা দিয়ে যাব, হ্যাঁ, যে আমাদের স্বাধীনতা দিবস আছে, আমাদের শহীদ দিবস আছে। কেন শহীদ দিবস? বিভিন্ন যে উৎসবও হচ্ছে, এগুলোও কিন্তু একটা ঐতিহ্যের পাঠ। পিঠা উৎসব কেন, তাই না? শীতকালে পিঠা খাওয়া, এটা বাচ্চারা না করলে তো জানবে না, ঘরে করতে হবে। এই ধরনের খাওয়া বাচ্চাদেরকে
গ্রামে যান, শহরে যান, ঢাকা শহরে যেখানেই থাকেন আপনি, এই জিনিসটা কিন্তু হবে। শীতকালে একটা পিঠা তৈরি হবে, আমের দিনে আম খাওয়া হবে, তাই না? এই জিনিসগুলো যদি আমরা তাদেরকে না দিই, দেন আমরা তো আশা করতে পারি না যে এই যে আমাদের উত্তরাধিকার, এই যে লেগেসিটা আমরা তাদেরকে পাস করব, তারা যে কন্টিনিউ করবে কিনা। তো আমাদের আশা এইটাই যে বাংলা ভাষাকে তারা ধরে রাখবে, তারা বাঙালি হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করবে, দে ওন্ট বি শাই। তারা পরিচয় দিতে শাই হবে না। কেন হবে না? তারা যখন বাংলা স্কুলে আসে ওদের কিন্তু বন্ধু বান্ধব হয়ে যায়, ওরা একা না। এন্ড দ্যাট গিভস এ রিয়েল স্ট্রেংথ, যে আমি একা না, আমার মতো দেখতে আমার মতো মানুষ আরও অনেক আছে এবং আমার মতো কথা বলে। এই যে ফিলিংটা, এইটা হচ্ছে যে সব থেকে বড় অ্যাচিভমেন্ট বাংলা স্কুলের পক্ষ থেকে, যে আমরা এই লেগেসিটা, এই উত্তরাধিকারটা তাদেরকে দিয়ে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ নাসিম আপা। আমি আশা করব যে আপনি আপনার যেই সুযোগ্য যেই স্কিলটা আছে ওটার মাধ্যমে বাংলা স্কুলকে আপনি আরও অনেক এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনাকে আবারও ধন্যবাদ এত শত ব্যস্ততার মাঝেও আমাদের আজকের অতিথি হওয়ার জন্য। আপনাকেও বিশেষ বিশেষ ধন্যবাদ বাংলা স্কুলের পক্ষ থেকে ভাইয়া। বাংলা স্কুল আপনাদের সবার একটা দোয়ার মধ্যে রাখবেন। যখন কারোর সাথে পরিচয় হলে চেষ্টা করুন যদি ছোট বাচ্চা থাকতে আমাদের কথা প্রচার করার জন্য। অবশ্যই। তাতে করে হবে কি, বাচ্চারা যদি মনে করেন 1-2 বছরও আসে, এইটা কিন্তু একটা বিরাট আশীর্বাদ তাদের জন্য, যে তারা দেখতে পাচ্ছে কারা তাদের টিচার, কারা তাদের লিনিয়েজ, তাদের যে বাঙালি যে শুধু একা না, অনেক বড় একটা পরিবার। এখন তো কত মনে করেন কয়েক হাজার বাঙালি। হাই কমিশনের হিসেব অনুযায়ী ক্যানবেরাতে প্রায় 8,000 বাংলাদেশি। তাহলে চিন্তা করেন 7টা পরিবারের কয়টা মানুষ হতে পারে। সেই থেকে যদি আমরা 7-8 হাজারে আসি, তাহলে আমরা অনেক দূর এগিয়েছি এবং আমরা একটা বড় কমিউনিটি। এবং এই কমিউনিটির এই ফিলিংটা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে দেওয়াটা হচ্ছে একটা বিশেষ ব্যাপার, তারা যেটা ধরে রাখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা নাসিম আপার মুখে শুনলেন বাংলা স্কুল, তার কার্যক্রম এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আশা করি অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগেছে। বিপ্লবের অতিথি আপনাদের কেমন লাগে জানালে আমরা খুব খুশি হব। আপনারা আমাদেরকে ফেসবুকে, ইউটিউবে কিংবা আমাদেরকে ইমেলের মাধ্যমেও জানাতে পারেন। আমাদের ইমেলের ঠিকানা হলো biplobberothithi@gmail.com। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আরেকজন অতিথি নিয়ে। ততদিন পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।